আজকে আমি শুরু করছি একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে। আমার নবাবগঞ্জ এসেছে। হ্যাঁ, নিমপিট রামকৃষ্ণ মিশন এখনো স্টুডেন্টস ঢোকেনি। তোমরা তোমাদের টেক্সট বই খোলো, প্লিজ প্লিজ তোমরা টেক্সট বইটা খোলো, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। পেজ নাম্বার 48, পেজ নাম্বার 48 তোমাদের। আমি যাই কদিন, আমার যা ভার্চুয়াল ক্লাসরুমে আমার কবিতা পড়াবার কোনো অভিজ্ঞতা হয়নি তোমাদের সঙ্গে, অর্থাৎ আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অফ, কি বলবো, টিচিং হাউ টু রিড পোয়েট্রি, হুম, দ্য ডেফিনিশন অফ পোয়েট্রি এটসেট্রা এটসেট্রা উইথ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10। আমরা 9-এর সঙ্গে আলোচনা করেছি, অলরেডি ক্লাস 9-এর স্টুডেন্টদের সঙ্গে আমরা আলোচনা করেছি যে কবিতা কাকে বলে, কবিতা লক্ষণ কি কি, কবিরা কেমন হন, এগুলো আলোচনা করেছি। তা আজকে আমরা সেই আলোচনায় ঢুকতে যাচ্ছি তোমাদের সাথে। এটা একটা নতুন আলোচনা। আমরা কবিতা পড়বো। কবিতাটার নাম হচ্ছে সি ফিভার। সি ফিভার বাই জন মেসফিল্ড, লেসন 6, পেজ নাম্বার 48। তোমরা পেজ তোমরা তোমাদের বই খোলো এখন। এই কবিতা পড়বার আগে, কবিতা পড়বার আগে আমি হ্যালো, দাঁড়াও, হ্যালো, কবিতা পড়বার আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাইছি যে ডেফিনিশন অফ, ডেফিনিশন ডেফিনিশন অফ পোয়েট্রি, ডেফিনিশন অফ পোয়েট্রি। কবিতাটা কি? হু আর দ্য পোয়েটস? আসলে ব্যাপার হচ্ছে একটা ডিফারেন্স আছে। প্রোজের সঙ্গে পোয়েট্রির একটা ডিফারেন্স আছে। সে ডিফারেন্সটা কিরকম না, আমি একটু বলি যে পোয়েট্রির একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। পোয়েট্রির একটা নিজস্ব, একটা পার্টিকুলার একটা ভাষা আছে। তাহলে কি প্রোজে নেই? হ্যাঁ, প্রোজেরও আছে। ব্যাপারটা তো সেই ইংলিশ বা বেঙ্গলি বা হিন্দি বা উর্দু একই ভাষা। তফাৎটা কোথায় সেটাই একটু আমি বোঝাবার চেষ্টা করছি। একটু কানে শোনো তোমরা, ভবিষ্যতে কালে প্লিজ তাড়াতাড়ি বসো বসো বসো। তোমরা বসে পড়ো, তাড়াতাড়ি বসে পড়ো। হ্যাঁ, স্টুডেন্টসরা তাড়াতাড়ি টেক ইউর সিটস কুইকলি কুইকলি, একটু বসে পড়ো। বিকাম এন্ড কোয়াইট, একটু ঠান্ডা হও, শান্ত হও। হ্যাঁ, তোমাদের টেক্সট বইটা খোলো, পেজ নাম্বার 48, লেসন 6। আমরা কবিতা পড়তে যাচ্ছি দ্য সি ফিভার বাই জন মেসফিল্ড, ব্রিটিশ পোয়েট। কিন্তু আমি তার আগে একটু কবিতা সম্পর্কে দু একটা কথা চেষ্টা করছি। তা তোমরা একটু ধৈর্য ধরে শোনো, খারাপ হবে না, খুব খুব তোমাদের ক্ষতি হবে না, একটু শোনো, ভালো লাগবে। ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করো। আমি একটা কথা বললাম, প্রোজের ল্যাঙ্গুয়েজ আর পোয়েট্রির ল্যাঙ্গুয়েজ একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে, প্রোজের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রোজাইক। প্রোজের যে এক্সপ্রেশন সেটা প্রোজাইক, সেটা নন পোয়েটিক বা আনপোয়েটিক। কিন্তু কবিতার যে ভাষা, তার যে এক্সপ্রেশন, সেটা অ্যাবসোলিউটলি পোয়েটিক, একেবারে কাব্যিক। এখন সঙ্গে সঙ্গে আমার মাথায় প্রশ্ন আসছে, তাহলে হোয়াট ইজ কাব্যিক, হোয়াট ইজ পোয়েটিক? আসলে পোয়েটিক ব্যাপারটার মধ্যে একটা আসে, একটা ছবি আসে, ইমাজিন আসে, একটা ইমেজিস্টিক ব্যাপার আছে, সাজেস্টিভ ব্যাপার। কবিতার মধ্যে একটু সাজেশন আছে, কবিতার মধ্যে একটু ইমাজিনেশন আছে। যার জন্য কবিতার ভাষা হচ্ছে চিত্রময়, একটা ছবির মতো। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যালো, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? প্লিজ রেজ ইউর হ্যান্ডস, প্লিজ রেজ ইউর হ্যান্ডস, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? হ্যাঁ, একটু হাতটা তোলো, হাত তুলতে কোনো লজ্জা নেই, হাত তুলতে কোনো লজ্জা নেই বা কোনো কুণ্ঠা নেই, নো হেজিটেশন। এটা একটা সাইন অফ পজিটিভিজম, এটা একটা পজিটিভ সাইন। তোমরা যদি হাত তোলো, ইট ইজ এ পজিটিভ সাইন। এটা দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ শেম, লজ্জার কোনো কারণ নেই। এটা একটা রেসপন্স, এটা একটা ল্যাঙ্গুয়েজ। তোমাদের রেজিং হ্যান্ডস ইজ এ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ যে মুখে বলতে হয় তা না। উইথ আওয়ার বডি অর্গ্যানস আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রকাশ করতে পারি, যেমন হচ্ছে হাত তোলা। ঠিক আছে না? এই যে হাতটা তুললে, এটা একটা পজিটিভ রেসপন্স। ঠিক আছে না? তা আমি যেটা বলতে চাইছি, যে পোয়েটসরা যে ভাষায়
তাদের কবিতাগুলো লেখেন, তারা একটা আলাদা একটা ভাষার মধ্যে একটা ইমেজ আছে, ছবি ছবি আছে, যাকে বলে বাংলায় বলতে পারি এটার মধ্যে একটা চিত্রময়তা আছে, একটা চিত্রময়তা আছে, একটা বর্ণময়তা আছে। তার মানে এগুলো একটু পিকচারেস্ক, লাইক পিকচার, একটা ছবি আছে, ইমেজিস্টিক ল্যাঙ্গুয়েজ। এক। দুই হচ্ছে কবিতার ভাষা বড় সাজেস্টিভ। এখন হোয়াট ইজ সাজেস্টিভ? সাজেস্টিভ মানে ইঙ্গিতময়, একটু ইঙ্গিতময়, মানে একটা অর্থ হয় না, একাধিক অর্থ হয়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, নানান অর্থ হয়, এবং কন্টেক্সচুয়ালি অর্থ বদলায়। এইটা কবিরা করেন। কবিরা ভাষাকে, শব্দকে যখন ইউজ করেন, তারা প্রসঙ্গ অনুযায়ী তারা শব্দটাকে ব্যবহার করেন। সেই কনটেক্সটে সেই শব্দটার একটা আলাদা অর্থ হয়। আবার একই শব্দ অন্য প্রসঙ্গে যখন ব্যবহার করবেন, অন্যরকম একটা অর্থ হতেই পারে। এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে এসেন্স অফ পোয়েটিক ট্যালেন্ট, বা পোয়েটিক যে তাদের যে একটা আর্ট, কবিতার যে লেখার যে একটা ভঙ্গিমা, এই কবিতা লেখার যে ভঙ্গিমাটা, তার ভঙ্গিমার এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট। সেটা হচ্ছে কবিতার ভাষা ইঙ্গিতময়, কবিতার ভাষা সাজেস্টিভ, কবিতার ভাষা ইমেজিস্টিক, কবিতার ভাষা সিম্বলিক, এবং প্রতীকী একটা অর্থ আছে। যে কারণে আমাদের কবিতা বুঝতে গিয়ে প্রথম চোটে একটুখানি অসুবিধে অসুবিধে মনে হয়, যেটা প্রোজ পড়তে গিয়ে অতটা হয় না, গল্প পড়তে গিয়ে অতটা হয় না। কথাটা বুঝতে পেরেছো? আর পোয়েটস, এই আমি বললাম আর কি, আরো অনেক কথা আছে, আমি দু একটা কথা বলবো, বেশি বলবো না, কারণ তোমরা এখন সেগুলো ডাইজেস্ট করতে পারবে না, হজম করতে পারবে না। আরো অনেক কথা আছে অ্যাবাউট পোয়েট্রি, অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট্রি, হ্যাঁ, অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, অ্যাবাউট দ্য টাইপস অফ পোয়েট্রি। আমি এগুলো নিয়ে তোমাদের কোনো কথা বলবো না। আমি দু একটা কথা বলতে চাই, যখন কবিতা পড়বে তখন তোমার মনটাকে এইভাবে রাখবে যে কবিতার ভাষাগুলো খুব কি বলবো, ছবির মতো। কবিতার ভাষাগুলো সিম্বলিক, এটা মাথায় রাখতে হবে, সিম্বলিক, ইমেজিস্টিক। কবিতার ভাষার ডাবল মিনিং আছে, মাল্টি মিনিংস আছে, একটা অর্থ না, অনেকগুলো অর্থ হয়। এবং সেগুলো যখনই হোয়েন কনটেক্সট চেঞ্জেস, যখনই প্রসঙ্গ বদলায়, তখন তার অর্থ বদলে যেতে পারে। এটা হচ্ছে খুব সাংঘাতিক ব্যাপার কবিতার। সুতরাং কবিতার অর্থ বুঝতে গেলে, একটা কবিতাকে ভালো করে তুমি যদি, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এ পোয়েম, তাহলে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে শব্দগুলোর ব্যবহার কিন্তু এইভাবে হয়েছে, যেটা প্রোজ পড়তে গেলে এতটা হয় না। এটা 1 নম্বর। আর একটা কথা ইম্পর্টেন্ট বলে রাখি, কবিরা বড্ড বেশি ইমাজিনেটিভ, তারা বড্ড বেশি কল্পনা বিলাসী, তারা কল্পনা করতে ভীষণ ভালোবাসেন, তাদের ইমাজিনেশনটাই হচ্ছে তাদের ফুয়েল। তারা খুব শিফট করেন ফ্রম হিয়ার টু দেয়ার, ফ্রম দেয়ার টু হিয়ার, ডিফারেন্ট জায়গাতে তারা মেন্টালি খুব শিফট করেন, মেন্টালি ট্রাভেল করেন। এটা তাদের ক্ষমতা আছে। তার মানে ভিউলেস উইংস, অথচ পাখা নেই, অথচ লাইক এ বার্ড, এটা কবিরা করেন। তা আমরা যে কবিতাটা পড়ছি সি ফিভার, তা আমি একটু চেষ্টা করব এই কবিতার মধ্যে আমি যে কটা কথা বললাম, সে কটা কথাকে এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। আমার এটা চেষ্টা হবে আজকের আমার এই যে 8 ঘন্টা 40 মিনিটের যে ক্লাস, যে ভার্চুয়াল ক্লাস, সেই ক্লাসে আমি চেষ্টা করব সেটা বোঝাবার। এখন বুঝবার দায়িত্ব তোমার, আর বোঝাবার দায়িত্ব আমার। দুজনের, দুটো পক্ষের কোঅপারেশনে কিন্তু আওয়ার ক্লাস উইল বি সাকসেসফুল। সুতরাং তোমরা অন্যমনস্ক হয়েও না। আমি যে কটা কথা বললাম সেগুলো আমি তোমাদের বোঝাবার চেষ্টা করব, এবং সেটা একদম তোমাদের পেজ নাম্বার 48-এ, তোমরা নিশ্চয়ই বই খুলেছো, টেক্সট বই খুলেছো, যে কবিতাটা তোমাদের সিলেবাসে রয়েছে, সি ফিভার, দেখো সি ফিভার, নিশ্চয়ই পেয়েছো, সি ফিভার, লেসন 6। This poem was written by a British poet, John Masefield. John Masefield. He was a British poet. এখন এই কবির একটা পার্সোনাল ব্যাপার ছিল। তার, হি ওয়াজ এ লাভার অফ, কি বলবো, ফ্রিডম। এবং তিনি অ্যাজ ইউ লাইক থিওরিতে বিশ্বাস করতেন। অ্যাজ ইউ লাইক, কি বললাম, অ্যাজ ইউ লাইক,
যেমন খুশি চলুন, যেমন খুশি ভাবুন, এই যে একটা সেলফ উইল, সেলফ ডিপেন্ডেন্স, একটা ইন্ডিপেন্ডেন্স ভাব, একটা কি বলবো স্বাধীনতা, একটা শৃঙ্খলহীনতা, শৃঙ্খলহীনতা, আমি শৃঙ্খলা বলিনি, আমি বলেছি শৃঙ্খলহীনতা, এই যে ফ্রিডম ফ্রম দ্য চেইন অফ টাইম, freedom from the chain of responsibilities, freedom from the chain of duties, freedom from the chain of anxieties, freedom from the chain of different tensions, এগুলো থেকে উনি মুক্তি চাইতেন। উনি ভাবতেন যে হি উইল লিভ অ্যাজ হি উইশেস, তিনি যেমন খুশি তিনি বাঁচবেন, আনন্দ করবেন, প্রত্যেকটা দিনকে তিনি কাটাবেন। তো এরকম একটা দিনের স্বপ্ন তিনি দেখছেন, স্বপ্ন দেখছেন, হি ইজ ইন এ ড্রিম। প্রথমেই বলেছি ড্রিম কখন হয়, যখন আমরা কল্পনা করি। কল্পনা অ্যান্ড ড্রিম, ড্রিম অ্যান্ড ইমাজিনেশন, ইমাজিনেশন অ্যান্ড ড্রিম, কল্পনা এবং স্বপ্ন, স্বপ্ন এবং কল্পনা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এখানে জন মেসফিল্ড ইজ ইন এ ড্রিমি মুড, ইজ অ্যান ইমাজিনেটিভ মুড, এবং সেখানে তার পার্সোনাল লাইফে তিনি পছন্দ করতেন খুব, কি বলবো, ফ্রিডম, স্বাধীনতা। স্বাধীনতা মানেটা কি? স্বাধীনতা মানে নিয়ম কানুন মানছি না, মানবো না, তা না, উচ্ছৃঙ্খলতা নয়। উনি কোনো বন্ধন মানতে চাইছেন না। কিসের বন্ধন? সংসারের বন্ধন, দায়িত্বের বন্ধন, নানান রকম নানান রকম কি বলবো অ্যাংজাইটি, উদ্বেগ, দুশ্চিন্তা, ভারী ভারী কাজ, গুরুত্বপূর্ণ কাজ, এগুলো থেকে কবি মুক্তি চাইছেন। তিনি একটা ওপেন লাইফ লিড করতে চাইছেন, একটা ফ্রি লাইফ লিড করতে চাইছেন। সেই লিডটা করতে গিয়ে তিনি বেছে নিয়েছেন কাকে? সমুদ্র, সি। তার সঙ্গে তার সঙ্গী হবে কে? একটা শিপ, একটা জাহাজ। আর তার সঙ্গে কেউ কেউ তার বন্ধু থাকবে, কম্পেনিয়ন্স। তিনি আর কি চাইছেন? তিনি চাইছেন একটা উইন্ডি ডে, WINDY, উইন্ডি ডে, একটা ঝোড়ো হাওয়া বইছে, বাতাস পূর্ণ, এরকম একটা দিন তিনি চাইছেন। তিনি চাইছেন না, হি ডাজ নট লাইক টু টেক রেস্ট অ্যাট হোম, বাড়িতে বসে আরাম কেদারায় থাকা, আরামে জীবন যাপন করা, টু লাই অন বেড, টু রিল্যাক্স ইন দ্য আর্ম চেয়ার, টু টেক রেস্ট বিফোর দ্য ফায়ার ওভেন, এগুলো তিনি চাইছেন। তিনি চাইছেন এক বাঁধন হারা, এক বন্ধনহীন জীবন, সেটা হবে সমুদ্রের ওপরে। তার সঙ্গী হবে কয়েকজন, তার বন্ধু বান্ধব, তার রোভার্স, তার কম্পেনিয়ন্স, আর হবে তার সাথী সমুদ্র, আর একটা জাহাজ, আর তার সঙ্গে থাকবে সেই ঝোড়ো বাতাস, হাওয়া। এই হচ্ছে তার চাওয়ার মধ্যে এই চাওয়ায় ভীষণ এক্সাইটেড। দ্য পোয়েট জন মেসফিল্ড ইজ ভেরি এক্সাইটেড। এখন দেখো, আমি তোমাদের কবিতার মূল জায়গাটা বললাম, কিন্তু কবিতার মধ্যে অনেক অর্থ আছে, আমি চেষ্টা করব বলবার। কিন্তু আমার যেটা মূল লক্ষ্য তোমাদের সঙ্গে আমি আবারও বলেছি, যে আমার কবিতা পড়ার সাথে সাথে আমি যেটা পড়ব সেখান থেকে তার লিঙ্গুইস্টিক আসপেক্ট, ভাষাগত দিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে মূলত আলোচনা করব, এবং যে কদিন করেও আসছি। তোমাদের বুনিয়াদটা, তোমাদের ল্যাঙ্গুয়েজের যে বেস লাইন, সেটাকে একটু শক্ত করবার চেষ্টা আমি করছি। পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করছি যে এইভাবে একটা করে ক্লাস নিচ্ছি সপ্তাহে, তোমাদের কৌতূহলকে বাড়াবার জন্য অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ এটা একটা ফরেন ভাষা, এটা বিদেশি ভাষা, এটা আমার মাতৃভাষা নয়। সুতরাং এই ভাষাকে শিখতে গেলে আমাদের কিছু ট্রেনিং দরকার, আমাদের কিছু আর্ট অফ লার্নিং দরকার, শিখতে হবে।
আবার আমাদের বাংলা ভাষাটা যখন ইংলিশ পিপলরা শিখছে, তখন তারাও কিন্তু আর্ট অফ লার্নিং শিখছে, তারা কিন্তু ডিসিপ্লিনড হচ্ছে, তারাও আমাদের মতন পরিশ্রম করছে। আমরা যেমন ইংরেজি ভাষাকে বুঝবার জন্য, শিখবার জন্য একটা চেষ্টা করছি একটা নিয়মের মধ্যে থেকে, তেমনি ওরাও আমার বাংলা ভাষাকে শিখবার জন্য ওরাও করছে। এটাই তো নিয়ম, কারণ আমার মাতৃভাষা আর এটা বিদেশি ভাষা। সুতরাং আমরা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন দিক, ভাষার বিভিন্ন দিক আমরা একটু আলোচনা করবার চেষ্টা করব। আর সাথে সাথে আমি কবিতার যে মূল স্পিরিট, কবিতার যে মূল ভাব, তার যে ভাবনাটা, সেটা আমি বলবার চেষ্টা করব। এবার দেখো আমি একটু বলছি। প্রথমে লুক অ্যাট দ্য টাইটেল ওয়ার্ড। প্রথমে টাইটেল ওয়ার্ডটা দেখো, সি, ফিভার। আমরা ফিভার মানে জানি কি? ফিভার মানে জ্বর। আমাদের গায়ে যখন টেম্পারেচারটা বাড়ে, তখন আমরা বলি জ্বর হয়েছে। জ্বর কেন হয়? তার শারীরিক নানান কারণে আমাদের ফিভার হয়, এটা একটা ফিজিক্যাল প্রবলেম। কিন্তু জন মেসফিল্ড এই ফিভার শব্দটাকে এখানে, হ্যালো, ওয়েলকাম, নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন ইজ ওয়েলকাম, দো ইউ আর লেট, এনিওয়ে লেট আস ক্যারি অন। হ্যাঁ, যেটা বলছিলাম, দ্য ওয়ার্ড ফিভার, দ্য ওয়ার্ড ফিভার হ্যাজ বিন ইউজড বাই দ্য পোয়েট in an imaginative way, in a metaphorical way, in an ornamental way. এখানে কবি জন মেসফিল্ড এই ফিভার শব্দটাকে তিনি অন্যভাবে ব্যবহার করেছেন, এটা আমরা বুঝতে পারছি। এই ফিভার শব্দটার মানে আমরা জানি যে আমাদের একটা শারীরিক সমস্যা। টেম্পারেচারটা যখন হাই হয়, যখন ইট গোজ বিয়ন্ড 98, যখন বেড়ে যায় 98 সেলসিয়াস, তখন থেকে আমরা বলি, ডিগ্রি বেড়ে যায়, যে আমাদের তখন জ্বর হয়েছে। বাট হিয়ার, কিন্তু এখানে, হ্যালো, আই থিঙ্ক মেনি অফ দ্য স্কুলস হ্যাভ জয়েন্ট টুডে, অ্যান্ড ইট ইজ এ নোট অফ প্লেজার টু মি, যে আজকে তোমরা অনেকে জয়েন করেছো, ক্লাস 10 এর স্টুডেন্টস, এটা আমার কাছে ভালো লাগছে। এবং আমরা আজকে একটা নতুন এরিয়া শুরু করেছি, সেটা হচ্ছে রিডিং পোয়েট্রি। এর আগে আমি বেশ কিছু কথা বলে নিয়েছি, যে হোয়াট ইজ পোয়েট্রি, হু আর দ্য পোয়েটস, তারা ল্যাঙ্গুয়েজকে কিভাবে ব্যবহার করেন। তা সেই ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করেন ওরা ছবির মতো, চিত্রের মতো, ডাবল মিনিং থাকে, এবং নট নট অনলি ডাবল বাট অলসো মাল্টি মিনিংস থাকে, একাধিক অর্থ থাকে। ফর এক্সাম্পল, ইফ ইউ লুক অ্যাট দ্য টাইটেল অফ দ্য পোয়েট, তোমরা যদি কবিতার টাইটেলটা দেখো, সি ফিভার, ফিভার মানে জ্বর, কিন্তু এখানে ফিভার মানে জ্বর ঠিক নয়। এখানে ফিভার মানে হচ্ছে এক্সেসিভ এক্সাইটমেন্ট, এক্সেসিভ এক্সাইটমেন্ট, চরম উত্তেজনা, এক্সেসিভ, আনকন্ট্রোলড, অনিয়ন্ত্রিত একটা উত্তেজনা, বাধা বন্ধনহীন এক উত্তেজনার ইংরেজিটাই হচ্ছে এখানে ফিভার। তার মানে দ্য পোয়েট হ্যাজ অ্যান এক্সাইটমেন্ট ফর সি লাইফ। সমুদ্রে তিনি একটা দিন কাটাচ্ছেন, সমুদ্রের উপর দিয়ে হি ইজ পাসিং এ ডে, এবং দ্যাট ডে ইজ ফ্যান্টাস্টিক্যালি এনজয়েড বাই দ্য পোয়েট। কবি সেটাকে উপভোগ করছেন, এবং দ্য পোয়েট হ্যাজ এক্সাইটমেন্ট, কবির মধ্যে উত্তেজনা আছে, কবি উত্তেজনায় টকবক করছে, এটাই তার ফিভার। তার মনের মধ্যে তার চরম উল্লাস। হি ক্যান নট কন্ট্রোল হিমসেলফ, হি ক্যান নট বাইন্ড হিমসেলফ, হি ফিলস হিমসেলফ ফ্রি। তিনি ভীষণ মুক্ত ভাবছেন, বন্ধনহীন ভাবছেন, লাইক এ বার্ড, একেবারে পাখির মতো। এইটাই হচ্ছে মিনিং অফ দ্য ওয়ার্ড ফিভার। তাহলে ফিভার মানে এখানে জ্বর নয়, ফিভার মানে এখানে হচ্ছে আনকন্ট্রোলড এক্সাইটমেন্ট। তার একটা প্যাশন, আনকন্ট্রোলড প্যাশন ফর সি লাইফ, ফর এ ডে, একদিনের জন্য তিনি সমুদ্রে যাবেন, সেই সমুদ্রে তিনি জাহাজে করে ঘুরবেন, আর সঙ্গে থাকবে তার কয়েকজন বন্ধু, আর সঙ্গে থাকবে জাহাজ, আর সঙ্গে থাকবে সেই হাওয়াপূর্ণ দিন। তাহলে am I clear to you? Can you understand me? Please raise your hands. আমার কথা তোমরা বুঝতে পারলে? ভেরি গুড। সুতরাং এখানে ফিভার হচ্ছে একটা মার্ক, একটা সাইন অফ এক্সাইটমেন্ট। তাহলে এই শব্দটা কি ইমাজিস্টিক নয়? এটা কি একটা, কি বলবো, একটা অন্য মানে নেই? এটা কি সাজেশন নেই? নিশ্চয়ই রয়েছে।
There is a suggestion of what? Tension, suggestion of excitement. সাজেশন অফ এক্সাইটমেন্ট, সাজেশন অফ থ্রিল, রোমাঞ্চ রয়েছে, পুলক রয়েছে, মজা রয়েছে। দ্যাট ইজ কল্ড ফিভার। রিয়েলি ফাইন, ফাইন। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড মি হোয়াট আই সে? নাও লেট আস স্টার্ট দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম। এবারে আমরা প্রথম লাইনটা পড়ি। প্রথম কবিতা মানে কবিতার আমরা যেটা 4 লাইন, দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, প্রথম স্তবকটা আমরা আস্তে আস্তে পড়ি, কোনো তাড়াহুড়ো নেই। কোনো তাড়াহুড়ো নেই, আমরা এর মানে বুঝবো, তোমরা বুঝবে, এর যে ভাষাগত দিক আছে সেটা একটু একটু করে আলোচনা করবে, তাহলেই হয়ে যাবে। দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। কবি বলছেন আমার এই সংসার জীবন, এগেন কথাটার মানে আছে আবার। আবার কেন? আমার মনে হচ্ছে না ও দা পোয়েট ইজ ইন এ ডোমেস্টিক অ্যাটমসফিয়ার। তার পরিবারের জীবনে আছেন, পারিবারিক জীবনে, তার সংসার জীবনে, তার সমাজে আছেন। বলছে আমার আর ভালো লাগছে না। আই ডোন্ট লাইক দিস লাইফ, আই মাস্ট গো ডাউন। আমি আবার যাব, আবার আমি ফিরে যাব। কোথায়? টু দ্য সি লাইফ, টু দ্য সি। এই গো ডাউন, এই গো ডাউন মানে নিচে নেমে যাওয়া নয়। আমরা জানি গো ডাউন মানে হচ্ছে অনেক কিছু হয়। গো ডাউন মানে টু ক্লাইম্ব, টু গো ডাউন মানে টু মুভ ডাউন অ্যাট দ্য বটম, এটা হয়। গো ডাউন মানে হচ্ছে টু গো টু দ্য ডগস, মানে উচ্ছন্নে চলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এটা জানি। এখানে কিন্তু গো ডাউন মানে তা নয়। এখানে গো ডাউন মানে টু ট্রাভেল, টু ট্রাভেল, টু রিচ দ্য সি। তাহলে এখানে গো ডাউন, এই যে ফ্রেজাল ভার্ব, এটাকে কবি জন মেসফিল্ড হ্যাজ ইউজড ইন এ সাজেস্টিভ ওয়ে। এটাকে উনি একটা নতুন ভাবে ব্যবহার করেছেন। আমি যেটা বারবার বলেছি, কবিরা শব্দকে নানান অর্থে নানান প্রয়োজনে ব্যবহার করেন, নানান কনটেক্সটে। সাজেস্টিভনেস থাকে, তার ডাবল মিনিং থাকে, মাল্টি মিনিংস থাকে। এ তার আর একটা উদাহরণ। টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি সি। টু দ্য লোনলি সি, আমরা জানি দ্য সি ইজ লোনলি। দ্য সি ইজ এ ভাস্ট এক্সপ্যান্স অফ ওয়াটার। সেখানে, সেখানে হচ্ছে তোমার অশেষ, অনন্ত, বিস্তীর্ণ সেখানে সমুদ্র, সেখানে জল, কেউ নেই। লোনলি, লোনলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। লোনলি এখানে অ্যান অ্যাডজেক্টিভ। কবি বলছেন এই লোনলিনেস আমার খুব ভালো লাগে। তাহলে কবি বলতে চাইছেন দ্য লোনলিনেস অফ দ্য সি হি লাইকস, তিনি খুব পছন্দ করছেন। এই লোনলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এর নাউন ফর্ম কি হবে? এনিওয়ান, এনিওয়ান, এনি স্টুডেন্ট ফ্রম এনি স্কুল, প্লিজ give your text. Lonely is an adjective, but what is the কি বলবো noun form? Any answer from any student from any school? কোনো টেক্সট দাও না, টেক্সট দাও, কোনো টেক্সট করো, তাহলেই বুঝে যাবো আমি। হ্যালো, এ কি, এটা তো বলতে পারা উচিত। টু নো ইট, টু নো ইট, এনি স্কুল বলা যাবে তো? আমি বুঝতে পারবো, টেক্সট করলে বুঝতে পারবো। আসলে আমার সাউন্ড অসুবিধা হচ্ছে, আমি হয়তো আই কান্ট হিয়ার ইউ বাট ইউ ক্যান হিয়ার মি, ইটস এ প্রবলেম। এনিওয়ে, লোনলিনেস, loneliness, Loneliness, loneliness. Loneliness is a noun. Lonely sea and the sky. এই যে আকাশ, এই যে আকাশ, এই তার মানে বলছে দ্য ব্লু স্কাই। তার মানে কবি বলছেন যে হি লাইকস টু এনজয় দ্য ওপেন ব্লু স্কাই। মুক্ত, খোলামেলা আকাশটাকে তিনি উপভোগ করতে চান। অ্যালং দ্য সি একটা, আর একটা কি আছে? লোনলিনেস অফ দ্য সি, সমুদ্রের যে নির্জনতা, সমুদ্রের যে নীরবতা, সেটাকেও কবি উপভোগ করতে চান। তাহলে বোঝা যাচ্ছে দ্য পোয়েট ইজ এ লাভার অফ সি লাইফ। এবং এটা ইন্ডিকেট করছে
ফ্রিডম। এখানে নেরিওয়াক দেয়ার ইজ নো বডি টু কন্ট্রোল দ্য পোয়েট। কবিকে এখানে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। দিস ইজ দ্য পোয়েটস পার্সোনাল উইশ। এটা হচ্ছে কবির পুরো ব্যক্তিগত ইচ্ছে, এটা কবির পুরো ব্যক্তিগত ইন্টেনশন, যে তিনি সমুদ্রে যাবেন, তিনি সমুদ্রের নীরবতাকে উপভোগ করবেন এবং মাথার ওপরের যে মুক্ত বন্ধনহীন যে নীল আকাশ, সেই আকাশের সৌন্দর্যকে তিনি উপভোগ করবেন। দ্য পোয়েট ফিলস এক্সাইটেড, দ্য পোয়েট ফিলস ফিভার। কবির মনের মধ্যে একটা ফিভার আসছে, ভয়, ভয় বলছি সরি, কবির মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট আসছে, তার উত্তেজনা, তার আনন্দ হচ্ছে, তার ভীষণ আনন্দ, তার এক্সাইটমেন্ট, একটা ফিভার। এই ফিভারের অ্যাডজেক্টিভ হয়ে যাবে ফিভারিশ। ISH অ্যাড করলে ইট উইল বি অ্যান অ্যাডজেক্টিভ। অ্যান্ড অল আই আস্ক, কবি বলছেন আমি সঙ্গে কি চাই, আমি আমি সঙ্গে কি চাই, বলছে টল শিপ, একটা বড়, একটা লম্বা একটা জাহাজ চাই। আর কি চাই, একটা স্টার। বা 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 চমৎকার, বলছে আই ওয়ান্ট এ স্টার ইন দ্য স্কাই, আমি আকাশে একটি নক্ষত্র চাই। দ্যাট স্টার, সেই নক্ষত্রটা উইল বি, উইল বি কি, মাই, কি বলবো, মাই গার্ডিয়ান, টু স্টিয়ার হার বাই। এ হার মানে কিন্তু শিপ, HER, এখানে প্রোনাউনটা মানে এটা কিন্তু ওম্যান বা গার্ল এখানে নয়। শিপ ইজ এ ফেমিনিন জেন্ডার। কথাটা বোঝাতে পারলাম কি? এখানে শিপ হচ্ছে ফেমিনিন জেন্ডার। আর STER, স্টিয়ার শব্দটার মানেটা অদ্ভুত। স্টিয়ার মানে হচ্ছে টু মুভ দ্য ডিরেকশন অফ, টু মুভ দ্য ডিরেকশন অফ, কোনো কিছু দিককে ঠিক করা, তাকে বলে স্টিয়ারিং। যেমন আমরা গাড়ি যখন চড়ি 4 হুইলারে, তখন স্টিয়ারিংটা থাকে ড্রাইভারের হাতে, তাই তো? দ্য স্টিয়ারিং, দ্য ডিভাইস, সেটা ইজ ইন দ্য হ্যান্ডস অফ দ্য ড্রাইভার। দ্য ড্রাইভার কন্ট্রোলস দ্য মুভমেন্ট অফ দ্য কার। দ্য ড্রাইভার ক্যান কি বলবো, can select the direction of the car, left side or right side or centrally, that is up to the driver, and that is a steering technology. Total steering is a device. The here the word steer, এটা নতুন শব্দ তোমাদের কাছে, STEER। steer means to move, to control, the direction of, কোনো কিছু দিক কে স্থির করা, দিক স্থির করা, এই কাজটা যেটা করা হয় এটাকে স্টিয়ার বলে। কবি বলছেন যে আমি জাহাজটাকে আই উইল স্টিয়ার, মানে আই উইল কন্ট্রোল দ্য হোল শিপ, দ্য শিপ উইল বি আন্ডার দ্য কন্ট্রোল অফ মি। কবি বলছেন আমার আন্ডারে থাকবে শিপ। ওকে, আচ্ছা। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। অসাধারণ, দেখো তিনটে জিনিস আছে। অ্যান্ড দ্য হুইলস কিক, দেখেন হুইলের ডাব্লিউ, অ্যান্ড দ্য উইন্ড সং, প্রথম লেটারটা দেখো ডাব্লিউ, অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, দেখো হোয়াইটের ডাব্লিউ। এই যে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, এই যে সাউন্ড আছে, একে বলে অ্যাসোন্যান্স। কি বললাম? একে বলে অ্যাসোন্যান্স, ছন্দ, ASSONANC। আবার এটাকে বলা যায় অ্যালিটারেশন, অনুপ্রাস। অ্যালিটারেশন মানে হচ্ছে একই সাউন্ড, একই সাউন্ডের বারবার ঘুরে ফিরে আসা, একই সাউন্ড বারবার ঘুরে ফিরে আসা, এটা ছন্দগত রূপ, এটাকে বলে অনুপ্রাস বাংলায়। আমরা ইংলিশে বলি অ্যালিটারেশন। সেখানে আসছে দেখো হুইলস, উইন্ডস, হোয়াইট, দেখো তিনটে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ। একে বলে কি বললাম, কি বললাম? অ্যালিটারেশন। ALLITERATION। এটার থেকে আমরা কবিতায় পাই আর একটা দিক, সেটা হচ্ছে অ্যাসোন্যান্স, মানে একটা ছান্দিক রূপ পাই। যেমন দেখো বাংলাতেও তোমরা পড়ো, আমি একটু বলবার চেষ্টা করছি, একটু বাংলায় বললে তোমাদের সুবিধা হবে, আমি ইংরেজিতে বলছি না। চরকার ঘর ঘর পড়শির পর পর, দেখো সেম সাউন্ড হচ্ছে, চরকার ঘর ঘর পড়শির পর পর, সেম সাউন্ড। চল চল চল,
ঊর্ধ্ব গগনে বাজে মা দল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল। সেম সাউন্ড আসছে, এটাকে বলে অনুপ্রাসিক। অনুপ্রাসিক ছন্দ, শব্দ একই শব্দ হচ্ছে। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়। দেখছো, আয় আয় আয়, সেম সাউন্ড তৈরি হচ্ছে। এগুলোকে বলে অনুপ্রাস, ইংলিশে বলে অ্যালিটারেশন। এখান থেকেই তৈরি হয় অ্যাসোন্যান্স। এটা কবিতার একটা কি বলবো দিক। এরকম তোমরা ইংরেজিতেও কবিতা পড়েছো, আরো কবিতা নিশ্চয়ই পড়েছো। যেমন তোমাকে আমি একটু বলি, যেমন ধরো, বেটি বটার বটসাম বাটার বাটসি সেড দ্যাট বাটার বিটার। পড়েছো তোমরা? হ্যাভ ইউ গন থ্রু দ্য পোয়েম? বেটি বটার বটসাম বাটার বাটসি সেড দ্যাট বাটার বিটার। I think you have in your class 5 or 6. It's a very good poem for twisting your tongue, সেটাকে তোমার জিভটাকে তৈরি করার জন্য। টাং টুইস্টিং পোয়েম। এগুলোকে অ্যালিটারেশন আছে। তা আমি এইটা বলবার একটু চেষ্টা, তোমাদের কানে দিয়ে দিলাম, তোমরা ভুলেও যেতে পারো। কিন্তু তোমরা তো আগে বলেছো, তো হেভি ব্যাপার, তো আগে ভাগে বলে দিলাম। এটাকে বলে অনুপ্রাস। হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং। তাহলে কবি এখানে কি কি চাইছেন? হোয়াইল সেলিং বাই দ্য শিপ অ্যালং দ্য সি। কবি যখন সমুদ্রে যাবেন তার জাহাজ নিয়ে, কবি তিনটে জিনিস চাইছেন। দ্য কিক অফ দ্য হুইলস, চাকা, এটা তো মোটর গাড়ির চাকা নয়। দ্য কিক অফ দ্য হুইলস, দা মানে কিক, কিক মানে কি? ধাক্কা, ধাক্কা। কিক মানে এখানে লাথি নয়, কিক মানে ধাক্কা, থ্রাস্ট অফ দ্য হুইল। জাহাজটা যখন জলে যাবে, তার হাতে কি থাকবে? আম, নাবিক কে এখানে? সেইলার। দ্য দ্য পোয়েট ইজ দ্য সেইলার। তার হাতে থাকবে হেলম, HELM। কথাটা কি বললাম? HELM, হেলম। এই হেলম কথাটার মানেটা কি? দাঁড়, যেটা হাতে যেটা থাকে, যেটা দিয়ে তারা এটাকে করে হেল্প। আর জাহাজে কি থাকে? নিশ্চয়ই তার নিচে তার সিস্টেম থাকে, ডিভাইস। সেইটা বলছে কিক, হুইলস কিক। সে কিক এগেনস্ট দ্য ওয়াটার অফ দ্য সি, অর্থাৎ সমুদ্রের জলের সঙ্গে তার যে ঘর্ষণ, যে ফ্রিকশনাল সাউন্ড, সেটা শুনতে। অ্যান্ড দ্য উইন্ড সং, তার সঙ্গে বাতাসের গান। এই যে সং মানে আমরা জানি গান, কিন্তু এখানে বাতাস কি আর গান করছে? ঠিক তা না, তার মানে সাউন্ড অফ দ্য উইন্ড। আবার এখানে সাজেস্টিভ ওয়ার্ড, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং। আর শেকিং মানে কাঁপা। তার মানে হোয়াইট সেল মানে কি? মাস্তুল, যাকে ইংলিশে বলে মাস্ট, MAST, মাস্ট, MAST। ইউ মে রাইট ডাউন, হোয়াইট সেল মিনস এখানে মাস্ট, অর্থাৎ মাস্তুল। শেকিং তার মানে দ্য উইন্ড অ্যান্ড দ্য মাস্ট অর হোয়াইট সেল, এটা দুজনের ঘর্ষণে সেখানে কি হচ্ছে? দা মাস্ট ইজ শেকিং, মানে যা মানে ওই মাস্তুলটা, ওই যেটা সাদা রঙের যে মাস্তুল, সেটা উঠছে বাতাসে। বলছে এগুলো আমি পাবো, এগুলি আমার সঙ্গে থাকবে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। আর সমুদ্রের ওপরে থাকবে একটা মিস্ট, একটা একটা ধোঁয়াশে ভাব, একটা আবহ থাকবে, গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। আবার সেই মিস্ট, MIST, এই মিস্ট হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ করলে এটা হবে ওয়াই, অ্যাড করো মিষ্টি। আর ফেস হচ্ছে নাউন, এটাকে অ্যাডজেক্টিভ করো, সেটা হয়ে যাবে ফেসিয়াল। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। আর ডন মানে এখানে হচ্ছে গ্রে ডন, এবং একটা উষাকাল, মানে সারা রাত। দ্য পোয়েট উইল সেইল অ্যাক্রস দ্য সি, সমুদ্র পথে তিনি তার জাহাজে করে যাবেন, এবং সেখানে তিনি দেখবেন যে সি, সেখানে একটা দেখবে গ্রে ডন ব্রেকিং। তাহলে আজকে আমরা এইখানে এই ফার্স্ট স্ট্যান্জা করে আমরা থামলাম। তাহলে আমরা ফার্স্ট স্ট্যান্জা থেকে আমরা মূল বিষয়টা বললাম, এবং সেখানকার ল্যাঙ্গুয়েজের টপিক গুলো বললাম, কি কি ব্যাপার হয়, কবিতা কাকে বলে বললাম, কবির ধর্ম কি বললাম, এবং এখানে কবি মেসফিল্ড কি চাইছেন সেটা বললাম। অনেক আলোচনা হয়ে গেল আজকের এই ছোট্ট ক্লাসে, ভার্চুয়াল ক্লাসে। থ্যাংক ইউ ফর ইউর attention. Now you are waiting for your next class. Thank you. Let us wait for next day, next week. Thank you.